ওকে, তো আজকে ভিডিও নম্বর 17 আমরা শুরু করব পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি এই টপিকটা থেকে। তো সবার প্রথমে নদী মানচিত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন যে নদীগুলো রয়েছে, প্রধান প্রধান নদীগুলো রয়েছে, সেগুলোর একটা ম্যাপ দেওয়া রয়েছে আর কি, জেলা ওয়াইজ। ঠিক আছে? পশ্চিমবঙ্গের কোন দিকে কী কী আছে, উত্তরে দক্ষিণে সব কিছু দেওয়া রয়েছে। তারপর আমরা দেখে নেব জমির ঢাল ও ভূমির ঢাল। কি বলছে? বৃষ্টি থামার পর অন্তরা বেরোলো, স্কুলে যাবে। পথে রফিকুলের সঙ্গে দেখা। হাঁটতে হাঁটতে ওরা কালভার্টের কাছে পৌঁছে গেল। তারপর কি আছে? কালভার্টের ওপর দুজন লোক বসে আছে। তলার পাইপ দিয়ে জল যাচ্ছে উত্তর থেকে দক্ষিণের মাঠে। সেটা দেখি রফিকুল বলল, দেখ, দক্ষিণের মাটিটা উত্তরের মাটির চেয়ে নিচু। উত্তরের সব জলই যাচ্ছে দক্ষিণে। তার মানে জমির ঢাল উত্তর থেকে দক্ষিণে। অন্তরার বেশ মজা লাগলো। স্কুলে গিয়ে সে এসব বলল। স্যার বললেন, সবাই নিজেরা দেখবে, এখানকার জমির ঢাল বা ভূমির ঢাল বুঝতে পারবে। পশ্চিমবঙ্গের নদী মানচিত্রে দেখেছিল আকাশ। সে বলল, নদীগুলো উত্তর থেকে দক্ষিণে আসছে, তাহলে উত্তর থেকে দক্ষিণের ঢাল, এই কথা বোঝাই যাচ্ছে। আশিস বলল অশেষ বলল, দামোদর পশ্চিম থেকে পূর্বে এসেছে, তারপর দক্ষিণে গিয়ে গঙ্গায় মিশেছে, তাই না স্যার? তবে সেখানে দামোদর মিশেছে যেখানে দামোদর মিশেছে সেখানে ওই নদীর নামটা হুগলি নদী। অনেকেই অবশ্য গঙ্গা বলেন। অন্তরা নদী মানচিত্রটি দেখেছিল। সে বলল, নদীগুলি উত্তর থেকে দক্ষিণে বা পশ্চিম থেকে পূর্বে গেছে, তাহলে ভূমির ঢাল উত্তর থেকে দক্ষিণে আর পশ্চিম থেকে পূর্বে। মানচিত্র উঁচু জায়গা নিচু জায়গা, রং উঁচু জায়গার রং নিচু জায়গার রং, চিহ্ন রাস্তা, কালভার্ট। রফিকুল বলল, স্যার, মানচিত্রে চিহ্ন দিয়ে ভূমির ঢাল বোঝানো যায়। ভেবে দেখো, এক দিকটা উঁচু আর এক দিকটা নিচু, এটা দেখতে হবে। নানা রকম রং ব্যবহার করলে কি সুবিধা হতে পারে? অন্তরা বলল, হ্যাঁ স্যার, উঁচু জায়গায় একটা রং দেখাবো আর নিচু জায়গায় অন্য রং দেখাবো। বেশ, আজ তোমাদের চেনা জায়গায় ঢাল জেনেছো, সেটা উঁচু থেকে নিচু মানচিত্র এঁকে দেখাও। অন্তরা দুদিকের মাটির ভূমির ঢাল বুঝিয়ে মানচিত্র এঁকে দিল। কাছাকাছি অঞ্চলে ভূমির ঢাল দেখে একটা ছবি এঁকে কোন দিক থেকে কোন দিকের ঢাল বুঝিয়ে দাও। এখানে বিভিন্ন চার্ট দেওয়া রয়েছে, সেগুলো ফিল আপ করবে ছাত্রছাত্রীরা। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল। বর্ধমান জেলার চিত্তরঞ্জনে মালতী অনেকবার গেছে। সেখানে তার মামার বাড়ি। মালতী বলল, ওখানে ভূমি সব জায়গায় সমতল নয়, ঢেউ খেলানো। ভূমির মাঝে মাঝে উঁচু টিলা আর পাহাড় দেখা যায়। অন্তরা বলল, আর আহ, যেখানে পাহাড় নেই সেখানকার মাটি বেশিরভাগটাই কাঁকড়, পাথর মেশানো, লাল মাটি, অনুর্বর। স্যার এতক্ষণ ওদের কথা শুনছিলেন, এবার বললেন, এটাকে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল বলে। পুরুলিয়া পুরোটাই এরকম। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম আর বর্ধমানের পশ্চিম দিকটাও তাই। মানচিত্র দেখো, বুঝতে পারবে। এখানকার মাটি লালচে। রহমান বাঁকুড়ায় গেছে। সে বলল, বাঁকুড়ায় চারদিকে শাল গাছের জঙ্গল, সেই শাল পাতা দিয়ে প্লেট বাটি বানানো হয়। মালতী বলল, অন্য গাছও আছে, মেহগনি, পলাশ, পিয়াল, ইউক্যালিপটাস, সোনাঝুরি, কেন্দু। পশ্চিমবঙ্গের কোথায় কেমন মাটি ও কত উঁচু ভূমি এখানে দেওয়া রয়েছে। বিভিন্ন জেলা অনুযায়ী কোথায় কিরকম আমাদের আম, মাটির প্রকৃতি দেখতে পাওয়া যায় সে সম্পর্কে এখানে মানে দেওয়া রয়েছে মানচিত্র অনুযায়ী। ফলের গাছ নয়, বনের গাছ। কি কি দেখেছো তা নিয়ে লেখো। বলছে রাঢ় অঞ্চল। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে রফিকুলের আত্মীয়ের বাড়ি। সে বলল, বাঁকুড়ার পূর্ব আর দক্ষিণ দিকে কিন্তু জমি বেশ উর্বর। বাঁকুড়া জেলার পশ্চিম দিক থেকে পূর্ব পূর্বে বয়ে গেছে দ্বারকেশ্বর নদ। পরে সেটা দক্ষিণে গিয়ে বেঁকে হুগলি জেলায় ঢুকেছে। আর দক্ষিণেশ্বরের দক্ষিণে শিলাবতী।
নদী দক্ষিণ পূর্বে গেছে, পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে তারা মিলেছে। নাম হয়েছে রূপনারায়ণ। ওই অঞ্চলে কিছু অংশ অংশেও এই ধরনের উর্বর জমি। অন্তরা অনেকবার দুর্গাপুরে গেছে। সে বলল, বর্ধমানের পূর্ব দিকটাও তো উর্বর সমভূমি। হ্যাঁ, দামোদর তখন সমভূমিতে। হুগলির কাছাকাছি দামোদর থেকে বেরিয়েছে মুন্ডেশ্বরী। মানচিত্রটা দেখো। আবির বলল, একটু পশ্চিম ঘেঁষে দক্ষিণে গিয়ে মুন্ডেশ্বরী মিশেছে রূপনারায়ণে। দামোদর হাওড়া জেলার ভেতর দিয়ে দক্ষিণে গেছে, মিশেছে হুগলি নদীতে। রূপনারায়ণও গেঁয়োখালিতে মিশেছে হুগলি নদীতে। ঠিক বলেছ। এর একটু পশ্চিম দিয়ে দক্ষিণে গেছে কোলাঘাট আর কংসাবতী নদী। এরা মিশে তৈরি হয়েছে হলদি নদী। সেটা হলদিয়াতে গিয়ে হুগলি নদীর সঙ্গে মিশেছে। বরুণ একবার শান্তিনিকেতনে গিয়েছিল। সে বলল, বীরভূমের পূর্ব দিকটাও তো একরকম। স্যার বললেন, ওখানে রয়েছে ময়ূরাক্ষী নদী আর অজয় নদ। মানচিত্র দেখো, বুঝতে পারবে। এই নদীগুলো বর্ষার সময় পশ্চিমের মালভূমি অঞ্চলের জল বয়ে আনে, তারপর সমতলে বন্যা হয়। এই অঞ্চলটাকে বলে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল। সব জায়গায় উর্বর মাটি, বেশিটা দোআঁশ, কিছুটা এঁটেল। ভূমি প্রায় পুরোটা সমতল। উত্তর আর পশ্চিম ধার বরাবর ভূমি ক্রমশ উঁচু হয়েছে। সেদিকে মাটি লালচে, ভূমি কিছুটা ঢেউ খেলানো। যত পূর্ব আর দক্ষিণে যাবে তত সাধারণ মেটে রঙের মাটি দেখতে পাবে। রাঢ় অঞ্চলের বন জঙ্গল। স্যার হেসে বললেন, সেসব কেটে চাষাবাদ করা হয়ে গেছে আগেই। তবে গত ৩০-৪০ বছরে অনেক গাছ লাগানো হয়েছে। শাল, সেগুন, শিশু, মেহগনি, শিশির, আকাশমণি, কদম, বাবলা। বনের নানা রকম গাছ। নানা জায়গায় রাজ্যের বন দফতর গাছ লাগিয়েছে। এভাবে কয়েকটা নতুন বন তৈরি হয়েছে। ওদিকে গেলে রাস্তার ধারে ধারে দেখতে পাবে। তো এখান থেকে আমাদের আম, কি আমাদেরকে শেখানো হচ্ছে? বরফ গলা জলে নদী। এখান থেকে আমাদের বোঝানো হচ্ছে যে পশ্চিমবঙ্গে কোন জায়গায় কি ধরনের মাটি আমরা দেখতে পাই, কি ধরনের উর্বরতা, ঠিক আছে, কোনটা বেশি সমতল, কোনটা ঢেউ খেলানো, কোনটা পাহাড়ি অঞ্চল। এই সব নিয়ে আমাদের এইগুলো বোঝানো হচ্ছে আর কি। এগুলো থেকেও সুন্দর ডেমো দেওয়া যেতে পারে। ঠিক আছে। তারপরে দেখো, আরেকটা কি আছে, বরফ গলা জলের নদী। ঈশানের মামা বাড়ি নদীয়া জেলায়। সেখানে অনেক নদী। গঙ্গা খুব চড়া। তাছাড়া জলঙ্গি, মাথা ভাঙা, চূর্ণী, ইচ্ছামতি রয়েছে। মামা বলেছেন, গঙ্গা হলো নিত্যবহ নদী, অর্থাৎ সবসময় বয়ে যায়, সারা বছর জল থাকে। একথা শুনে স্যার বলেন, পর্বতের মাথায় জমা বরফ গলে গঙ্গার জল আসে। ঈশান বলল, পর্বতের মাথায় বরফ জমে কেন? পুকুর, নদী, সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। ওপরের বাতাসে ঠান্ডা উপরের বাতাস ঠান্ডা, তাই সেই বাষ্প জমে জল হয়। পর্বতের মাথায় ঠান্ডা বেশি বলে তুষারপাত হয়। তুষার জমে বরফ হয়ে যায়। সূর্যের তাপে কিছুটা বরফ গলে জল হয়ে হাড়া পর্বতের ঢালবে নেমে আসে। এরকম অনেকগুলো ছোট ছোট জলধারা মিশে বড় নিত্যবহ নদী তৈরি করে। জলপাইগুড়ি জেলার তিস্তাকে যেমন দেখায়, এইভাবে কি গঙ্গাও তৈরি হয়েছে? একইভাবে হয়েছে, এভাবেই হয়েছে। তবে গঙ্গা অনেক দূর থেকে আসছে। উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে শুরু, উত্তরপ্রদেশ, বিহারের মধ্যে দিয়ে এসে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে। তারপর দুটো ভাগে ভাগ হয়ে গেছে। বেশি চওড়া ধারটা চলে গেছে বাংলাদেশে ভেতর দিয়ে, তার নাম পদ্মা। আর অন্য, এখানে যেমন গঙ্গা নদী এই দিক থেকে দিয়ে এসেছে, তারপরে ভাগ হয়েছে। হুম, এটা কিভাবে এসেছে আর কি সেটা এখানে দেখানো হয়েছে। যেমন এটা হুগলি নদী বয়ে গেছে, এটা পদ্মা, রাইট। ধারা পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে গেছে। এই ধারাটার নাম ভাগীরথী। হুগলি জেলায় এর নাম হুগলি নদী। শেষে ডায়মন্ড হারবার। হলদিয়া পেরিয়ে
আরও দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। নদী মানচিত্র দেখে নদীগুলি সম্পর্কে লেখো। যাই হোক, এটা থেকেও একটা সুন্দর ডেমো তৈরি করা যেতে পারে, যে বরফ গলে পুষ্ট নদী, হুম, যে কি করে পাহাড়ের উপর জল জমে আর কি, এটা নিয়ে সুন্দর করে একটা ডেমো দেওয়া যেতেই পারে। তারপরে দেখুন কি আছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটা একটা অনেক বিখ্যাত একটা গান, রবীন্দ্রগীতি, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের, আমাদের যেমন জাতীয় সঙ্গীত জনগণ মন, সেরকমই সে দেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। যাই হোক, তারপরে আমরা দেখে নেব, অন্তরা বলল, কম চওড়াটাও আমাদের গঙ্গা, তাহলে পদ্মাটা কত চড়া? কোনো কোনো জায়গায় মাঝ নদী থেকে পার দেখা যায় না, মনে হয় সমুদ্রের কূল নেই। রফিকুল বলল, ভাগীরথী আর আর পদ্মার মাঝে অনেকটা জায়গা, দুই নদীর পলি জমি মাঝখানে ভূমিখণ্ড তৈরি হয়েছে, এটাকে বলে গাঙ্গেয় বদ্বীপ। রেনা বলল, ওখানকার মাটি খুব উর্বর, একেবারে দক্ষিণে সুন্দরবন নোনা মাটি, বাকিটা সুজলা সুফলা শস্য শ্যামলা, সমতল আর সমতল, শেষ হয় না। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায় ছিল জানো তো? কলকাতার জোড়াসাঁকোয়, গঙ্গার খুব কাছেই। হ্যাঁ, আবার পদ্মার গায়ে একটা জায়গায় নাম শিলাইদহ, সেখানে তার বাবার জমিদারি ছিল, তাকে সেই জমিদারি দেখার ভার দিয়েছিলেন তার বাবা, তাই কলকাতা থেকে শিলাইদহ যাওয়া আসা করতেন তিনি। সম্ভবত এই অঞ্চল দেখে তিনি মাতৃভূমিকে সোনার বাংলা বলে একটা বিখ্যাত গান লিখেছেন। অনেকে মিলে বলে উঠল, গানটা জানি স্যার, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। গানটা 1905 সালে লেখা। ইংরেজরা বাংলাকে দুভাগ করে দিয়েছিল, দুটো আলাদা প্রদেশ। সেই ঘটনাকে বলে 1905-এর বঙ্গভঙ্গ। অরুণ বলল, স্যার, ইংরেজরা বাংলাকে দুভাগ করেছিল কেন? ইংরেজরা ভারতবর্ষকে শাসন করত, ভারতবর্ষের লোকেরা ইংরেজদের এই শাসন মেনে নেয়নি। তারা চাইতো লোকেই দেশ চালাবে, তাই দেশের মানুষ একজোট হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করছিল। ইংরেজরা চেয়েছিল একজোট হয়ে মানুষকে আলাদা করতে, যে মানুষগুলো একজোট হয়ে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করতে চাইছে তাদেরকে ভাঙতে চেয়েছিল আর কি, এক কথায়, যেন তারা আন্দোলন করতে না পারে। বাংলাকে দুভাগ করে দিয়ে সেই ভাগাভাগি শুরু করতে চেয়েছিল ইংরেজ শাসকরা। বাংলার মানুষ সেই ভাগাভাগি মেনে নেয়নি, সবাই মিলে প্রতিবাদ করে, বিদেশি জিনিসপত্র ব্যবহার করা বন্ধ করে দেয় লোকেরা, চরকা কেটে সুতো বানিয়ে সেই থেকে নিজেরা কাপড় জামা বানায়। রবীন্দ্রনাথ বাংলা ভাগের বিরোধিতা করেন, তার প্রতিবাদে এই গানটা তিনি লিখেছিলেন। এখন আবার এই গানটা খুব বিখ্যাত কেন বলতো? সবাই মিলে বলল, ওটা তো বাংলাদেশের জাতীয় সঙ্গীত। গাছ, লতা, ফুল, ফল আর হরেক ফসলের এই সমভূমি। 1947 সালে দেশভাগের পর থেকে এই বদ্বীপের পশ্চিম অংশটা পশ্চিমবঙ্গে রং বেরঙের প্রজাপতি, পাখি, মৌমাছি আর গাছপালার সঙ্গে গাঁথা এখানকার মানুষের জীবন। নদী তীরের সভ্যতা, আমরা একটু দেখে নেবো। মানচিত্রে দেখতে দেখতে রফিকুল বলল, কিন্তু গঙ্গা তো নদিয়া উত্তর ও দক্ষিণ 24 পরগনার পশ্চিম সীমায়, ইছামতি পূর্ব সীমার কাছে, মাঝে তো নদী নেই, এই ভূমি এত উর্বর হলো কিভাবে? স্যার বললেন, আগে নদী ছিল। হ্যাঁ, তারপর কি বলছে, বিদ্যাধরী, সুতি, যমুনা, নোয়াই, বিদ্যাধরী এখনো আছে, তবে এখন তো ছোট নদী, অন্যগুলো আর নেই। বিদ্যাধরীর কাছে এক জায়গায় মাটি খুঁড়ে অনেক কাল আগে ঘরবাড়ি, বাসনপত্র পাওয়া যেত। রঞ্জন বলল, জানি, চন্দ্রকেতু রাজার দুর্গ ছিল, ওখানকার লোকজন গড় বলে। কি পাতলা পাতার ইট, পরপর 3টে বসালেও এখনকার
দুটোর মতো পুরো হবে না, মানে মোটা হবে না। হ্যাঁ, তখন সেখানে অনেক বড় কোনো নদী ছিল। পুরোনো দিনের কিছু কিছু শহর আজও দেখা যায়। সেই সব শহরে মানুষ ইটের বাড়ি বানাতো, যেমন হরপ্পা সভ্যতার বাড়িঘর, সেগুলো পোড়া ইট দিয়ে বানানো হয়েছিল। আগুনে পোড়া ইট। ঘরবাড়ি ছাড়াও পথঘাট বানাতো ইট দিয়ে। নর্দমাগুলো ইটের হতো আরকি। জল ধরে রাখতে বড় বড় চৌবাচ্চাও ইটের তৈরি হতো। জানো, সেই পুরনো যুগের নদীর ধারে সভ্যতা গড়ে উঠত। নদী ছিল তাদের মায়ের মতো, আর তাই এসব সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলা হয়। পৃথিবীর প্রায় সব পুরনো সভ্যতায় নদীর ধারে গড়ে উঠেছিল। তবে নদীর বন্যায় অনেক সময় সেখানকার বাসিন্দাদের ক্ষতিও হতো। তবুও নদীর ওপর নির্ভর করেই মানুষ বেঁচে থাকতো। রুবি বলল, স্যার, সভ্যতা মানে কি? সভ্য মানুষের নানান কাজকর্মকে একসঙ্গে বলে সভ্যতা। তাহলে সভ্যতা কাকে বলে আমরা জানলাম, যে সভ্য মানুষের নানা কাজকর্মকে একসঙ্গে বলে সভ্যতা। ধরো, এক সময় মানুষ আজকের মতো অনেক কিছু পারতো না। পোশাক পরতে জানতো না, নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারতো না, থাকার জন্য বাড়ি ঘর বানাতে পারতো না, পড়ালেখা জানতো না, টাকা পয়সার লেনদেন ছিল না, সহজে যাতায়াত করতে পারতো না। তারপর অনেক সময় ধরে এর সবগুলোই মানুষ শিখেছে। সেই শেখার ধাপগুলো একটু একটু করে সভ্য হওয়ার ধাপ। সেসব ধাপ পার করে মানুষ আজকের অবস্থায় দাঁড়িয়েছে। কিন্তু স্যার, এই অঞ্চলে বন নেই, তার কারণ তারা জানতে চেয়েছে। উত্তর 24 পরগনায় পাড়মাদানে একটা পুরনো বনখণ্ড আছে, আর নতুনভাবে তৈরি করা বন আছে। নদিয়ায় বেথুয়া ডহরিতে, সেখানে শাল, সেগুন, মেহগনি, শিশু, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, তারপরে কদম গাছ আছে। অনেক হরিণ, কাঠবেড়ালি আছে। তোমাদের কাছাকাছি কোথায় পুরনো সভ্যতার চিহ্ন পাওয়া গেছে সেখানকার কথা লেখো। নিজে জানান জানা না থাকলে বড়দের সঙ্গে আলোচনা করে জেনে লেখো। তারপরে আমাদের সুন্দরবন শুরু হবে। তো যাই হোক, আজকে আমরা এতদূর অবধি সম্পন্ন করে ফেলেছি। এরপরে আমরা সুন্দরবন 18 নম্বর পার্টটা নিয়ে আসবো। তো যাই হোক, আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং একটু শেয়ার করে দেবেন। আর অনেকগুলো ভিডিও অলরেডি দেওয়া রয়েছে, সেগুলো চাইলে আপনারা দেখতে পারেন। এটা আমরা কেন বানাচ্ছি, কারণ যেন যারা আমাদের ইন্টারভিউ দিতে যাচ্ছে, আমাদের প্রার্থীরা, তাদের যেন অনেকটা সুবিধা হয় আর কি। এটাই হলো আসল কারণ। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ এবং অল দ্য বেস্ট।